You're listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. For the Bangladesh community, Shubho Shonda, I hope you sit back and enjoy this evening's program here in 5EBI FM. আমি ওয়াসিফা কি যে বলবো খুবই লজ্জিত আপনার সঙ্গে আমার আগে দেখা করতে পারিনি বলে মানে আমার দেখা করা উচিত ছিল বাট আসলে পেরে উঠিনি না না ইটস ওকে আপু আমি রাশেদ আর এজন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি থ্যাংক ইউ ভাইয়া কি খাচ্ছেন বার্গার খাচ্ছি সেই সকাল 8টায় কর্নফ্লেক্স খেয়ে বেরিয়েছি কি বলেন এটা আপনার সকালের নাস্তা বাট অ্যাডিলেডে তো এটা একটা স্মার্ট ব্রেকফাস্ট আর বলেন না ভাই এডিলেডে তো সবকিছুই স্মার্ট এই যে বার্গার খাচ্ছি এটা আমার দুপুরের লাঞ্চ কপালে যদি রাতে খাবার থাকে তাহলে খাবো আর যদি এই প্রোগ্রাম শেষ করে রান্না করার এনার্জি থাকে রান্না করবো নাহলে তো সোজা ঘুম কিছু মনে করবেন না ভাইয়া আমি ঠিক বুঝলাম না আপনার খাবার দাবারের এই দুরবস্থা কেন আমি আসলে এখনো ব্যাচেলর ম্যারিড ডিগ্রি পাস করতে পারিনি আপু সে কি তাই বলেন বাট ভাইয়া এখানে অনেক কুইক অনেক মজার মজার রান্না হয়ে যায় মাত্র হাফ অ্যান আওয়ারে আপনি অ্যাডিলেডে খুব ভালোভাবে গেস্ট এন্টারটেইনমেন্ট করতে পারবেন আপু আগে নিজের খাবার তৈরি করি মানে নিজে খেয়ে বাঁচি তারপর না গেস্ট এন্টারটেইনমেন্ট করব আপনি ভুলে গেলেন আমি তো এখনো ব্যাচেলর লাইফ লিড করছি আপু হ্যাঁ হ্যাঁ দুই বেলা দূরে থাক 2 দিন হলো ভাতের চেহারা দেখিনি এখনো ইয়া খোদা আপনি একই বলেন ভাইয়া ডোন্ট ওয়ারি আমি আপনার কষ্টগুলো শুনবো তবে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের শ্রোতাদের সঙ্গে নিয়ে সবাই মিলে আজ আবার বুধবার কিনা শুধু শ্রোতা মণ্ডলী শুভেচ্ছা নিন আশা করছি ভালো আছেন সামনে কিন্তু আবারও ঈদ আমরা শুনেছি অনেকেই কর্মক্ষেত্রে ছুটির দরখাস্ত পেশ করা শুরু করে দিয়েছেন আমরা রেডিও বাংলা অ্যাডিলেড সব সময় আছি আপনাদের পাশে 9:30 অলরেডি বেজে গেছে আর আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন সরাসরি আজকের অনুষ্ঠানে আমি ওয়াসিফা চৌধুরী আর খুবই খুবই ইন্টারেস্টিং একজন ভাইয়া এসেছেন রাশেদুল হাসান শ্রোতা মণ্ডলী আজ রাশেদ ভাই আর আমি প্রথম অনুষ্ঠান করছি রাশেদ ভাই আপনাকে অনেক অনেক স্বাগতম রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে আর আজকের অনুষ্ঠান শুরুর আগে কিন্তু আমি আর রাশেদ ভাই ওনার ব্যাচেলার লাইফ নিয়ে কিছু গল্প করছিলাম ভাইয়া বেশ দুর্যোগের মধ্যেই আছেন তবে শুধু খাবার দাবার নিয়ে কি বলেন ভাইয়া জি ঠিকই বলেছেন আপু যাই হোক শ্রোতা মণ্ডলী আমার এই দুর্ভোগের গল্প শুনবো তার আগে চলুন শুনে আসি একটা গান হ্যাঁ এটা হলে অবশ্য মন্দ হয় না বাট গানটি শুরুর আগে আমরা বলবো আমাদের শ্রদ্ধেয় একজন লিসেনার হাসনাত ভাই ব্যাচেলার মুভি থেকে নেওয়া একটি গান রিকোয়েস্ট করেছিলেন বাট আমরা ওনার রিকোয়েস্টটি আজকে প্লে করতে পারছি না বাট আমরা তাকে কথা দিচ্ছি আমরা খুব দ্রুত আমাদের নেক্সট যে কোনো প্রোগ্রামে ভাইয়ার গানটি প্লে করার চেষ্টা করব আর ব্যাচেলারদের নিয়ে যেহেতু আজকে আমরা শুরু করছি তো ব্যাচেলার মুভি থেকেই নেওয়া আমার পাগলা ঘোড়ারে আসিফের কণ্ঠে গাওয়া গানটি আমরা শুনে আসি চলো আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই
কইরা শিকল দিয়া আমার পায়ে ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস পায়ে আদর্শ হাত কইরা শিকল দিয়া আমার পায়ে ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস পায়ে তোরা তরুণ প্রভুর মতো আমি কৃতদাস আমার পাগলা ঘোড়া কই থেকে কই লইয়া যাস ও আমার পাগলা ঘোড়া কই থেকে কই লইয়া যাস আলোর বাগান তুই সন্ধকারে আমি যারে ভালো বলি তুই কস মন্দ তারে আমি খুঁজি আলোর বাগান তুমি সন্ধকারে আমি যারে ভালো বলি তুই কস মন্দ তারে আমার সরো হাওয়া তুই নে সুবাতাস আমার পাগলা ঘোড়া ও আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস যখন তখন আমার দিয়া কাটাইয়া ঘাস আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস ও আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস পাগলা ঘোড়া পাগলা ঘোড়া আমার পাগলা ঘোড়া কই থেকে কই লইয়া যাস ও আমার পাগলা ঘোড়া কই থেকে কই লইয়া যাস শ্রোতামণ্ডলী ঘোড়ার লাগাম ধরুন এত পাগলা হলে কিন্তু চলবে না আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন আর আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত তো শ্রোতামণ্ডলী আমরা ব্যাচেলর লাইফ নিয়ে যেটা আলোচনা করছিলাম আমরা একটু আবিষ্কার করেছি মানে এটা অবশ্য খুব কঠিন আবিষ্কার করতে হয়নি কমনই হয়ে গেছে কারণ প্রত্যেকে ব্যাচেলার থেকেই না এই অবস্থায় এসেছি ব্যাচেলার লাইফ আসলে স্বাধীন মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়ানো কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা নেই কোনো পিছু টান নেই তেমন জবাবদিহিতা কি বলেন রাশেদ ভাই নেই বই এটা কেন সেটা কেন হাজার প্রশ্নের উত্তর যেই উত্তর কোন হাজবেন্ডে নাকি সঠিকভাবে দিতে পারে না আবার উত্তর সঠিক হলেও বিপদ কিন্তু সেটা তুমি কিভাবে জানলা আবার সঠিক উত্তর দিতে অপরাগ হলেও বিপদ তুমি তো একটা কি যে বলবো কি ভাইয়া করেছো একটু আগে না বললেন আপনি ব্যাচেলার সো ভাইয়া অনেক অভিজ্ঞ বলতে হবে বাট স্টপ প্লিজ ভাবিরা কিন্তু প্রচন্ড চটে যাবে শুধু শ্রোতা মণ্ডলী ব্যাচেলার লাইফে কিন্তু বউ হচ্ছে একটা লক্ষ্মী কি বলেন অবশ্যই বউ লক্ষ্মী বাট বিবাহিত লাইফে মাঝে মাঝে মনে হয় বউ যেন মহিলা অমরেশপুরি মানে আমাদের দেশের জল সবই কিন্তু আমার কথা না আমার বন্ধুদের বিবাহিত বন্ধুদের কথা বলছি তাই ব্যাচেলারদের আমরা একটু অন্য কথা বলি না ওয়াইফদের নিয়ে এত বলা ঠিক না ব্যাচেলার লাইফে না মানে আমরা প্রতীক্ষা করতাম যখন ব্যাচেলার ছিলাম এবং এখনো যারা ব্যাচেলার আছে আমি শুনি তারা প্রতীক্ষা করে একটা দাওয়াতের জন্য গিফট নিয়ে তারা তেমন ভাবে না শুধু চকলেট এক প্যাকেট চিপস এক বোতল মানে কোক এটা নিয়েই তারা চলে যায় আমি তো শুনেছি ম্যারিড বন্ধুরা মাঝে মাঝে দাওয়াত অ্যাভয়েড করে কারণ রিটার্ন দাওয়াত দিতে হবে বলে তারপরে তো গিফট হচ্ছে একটা বিরাট হ্যাসেল ভালো গিফট না হলে তো একটা বিশাল প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ কিন্তু রিটার্ন দেওয়াটা কিন্তু সবার পক্ষে আবার মানে এক না কিন্তু শ্রোতা মণ্ডলী আপনি কিন্তু রেগে যাবেন না প্লিজ হ্যাঁ
মানে আমরা ব্যাচেলার লাইফে কিছু কমন কথা নিয়ে আলোচনা করছি। যেরকম ধরুন ব্যাচেলার লাইফে ঈদে মার্কেটে মানে কোন স্পেশাল কোন শপিং মলে যেতে হবে তারা এত বেশি চুজি থাকে না, বঙ্গ বা এলিফ্যান্ট রোড থেকেও তারা শপিং করে ফেলতে পারেন। আমরা জানি যে অ্যাডিলেডে আসার আগে, অ্যাডিলেড ঠিক না মানে বিদেশে আসার আগে অনেকেই কিন্তু একবার বঙ্গবাজারে যান, অনেক ভালো জিনিস খুঁজে পাওয়া যায় সেখানে। আসলে একটু চেষ্টা করে খুঁজতে পারলেই হয়, কি বলেন? সত্যি কথা আপু, আসলে বিবাহিত মানে বন্ধুরা বিবাহিত লাইফে বউটাকে নিয়ে একবার মানে বসুন্ধরা সিটি না গেলে যেন শপিংটাই পরিপূর্ণ হয় না। তারপর কিনুক বা না কিনুক যাওয়াত লাগে। ঠিকই বলেছেন। তারপর তো আমি আবার চাঁদনি চক, নিউ মার্কেট আর গাউসিয়ার কথা বাদই দিলাম। ইস, আসলে মিস করি চাঁদনি চক, নিউ মার্কেট, খুবই খুবই মিস করি। অ্যাডিলেডে এগুলো হলে কত ভালো হতো না? আসলে শ্রোতা মন্ডলী, আমার আরেকটা কি মনে হয় জানেন, মানে আমার নিজের মতে ব্যাচেলার লাইফ হচ্ছে খুব সুন্দর একটা বাগান, যেমন বাঁশ বাগান। আপু, আর বিবাহিত ফ্রেন্ডরা তো বলে ম্যারিড লাইফ নাকি বাস আর বাস। কি বলেন? কথা হলো ব্যাচেলার লাইফ আর ম্যারিড লাইফের কি যে ডিফারেন্স রে ভাই। ব্যাচেলার লাইফে না মশারি একদিন টাঙাতাম, মানে সপ্তাহে একদিন টাঙাতাম, মানে একদিন টাঙিয়ে 7 দিন ঘুমাতাম। এই মাথার কাছে 2 দিকে টাঙিয়ে পায়ের দিকটা মানে সেটা টাঙানোর প্রয়োজন মনে করতাম না, পায়ের নিচে দিয়ে ঘুমিয়ে পড়তাম। মাঝে মাঝে টিকটিকি ভয় থাকতো, বাট এই অভিজ্ঞতাটা হয়নি। আমার বন্ধুরা বলে তো মানে তাদের নাকি রীতিমতো থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যেত কে মশারি আগে টাঙাবে বলে। বউয়ের সাথে? আমার একটা ফ্রেন্ড তো আগে থেকে বিয়ের আগে হাজবেন্ডকে বলে রেখেছিল সারা মানে পুরো লাইফ যতদিন বেঁচে থাকবে হাজবেন্ডকে মশারি টাঙাতে হবে। বাট ভাইয়া, এখানে অ্যাডিলেডে কিন্তু আমরা মশারি টাঙানো থেকে নিস্তার পেয়েছি, এটা মানতেই হবে, তাই না? ইউর রাইট আপু। এখানে এসে আমি আমার বিবাহিত বন্ধুরা বেঁচে গেছে। আরো গল্প বলবো আপু। চলুন আমরা আরেকটি গান শুনে আসি। গানটি আসলে আন্নিক আর রুমির কণ্ঠে গাওয়া এবং এটিও ব্যাচেলারদের খুব ভালো লাগবে। গানটি হচ্ছে না বলা ভালোবাসা। কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়া। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা হৃদয়ে শত আশা। মাঝে ভাষায় যে মন দূরে খেয়া খাটে, ও মাঝে
মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে মাঝে যাই যে ভুলে ভালোবাসার মানে ও মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছু টানে একই সুরে বোনা এ হৃদয়ে শত আশা শ্রোতামণ্ডলী, আপনারা শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শ্রোতামণ্ডলী, আমার এক ব্যাচেলার ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়েছি। ও বলল চলো আমি কিছু শপিং করব, মানে নিত্য প্রয়োজনীয় কিছু ক্রোকারিস কিনবে আর কি। সো কি আর করা, এটা বাংলাদেশে। ওর সঙ্গে আমি যখন গেলাম, আপনারা মানে শুনবেন যে কি কি কিনলো সে। হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, জাস্ট মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমি ওকে বললাম কি ব্যাপার, ভাত তরকারি সার্ভ করার জন্য বাটি লাগবে না, বাটি চামচ এগুলো? সে অবাক হয়ে বলল, জানেন রাশেদ ভাই, যে সার্ভ করার কি দরকার, আমরা তো ডাল ভাতের হাড়ি নিয়েই খেতে বসি, আপনারা কি তাই করেন? এর বেশি কিছু লাগে না তো আপু। আমি একবার দেখেছি শ্রোতামণ্ডলী, তারা সবাই গোল করে মানে ব্যাচেলাররা খেতে বসেছে তাদের বেডরুমে, সবাই মিলে মানে রান্নাঘর থেকে প্লেটে করে তাদের ভাত, ডাল, কি সবজি যেন একটা ছিল, মানে এতদিন পর মনে পড়ছে না, সবাই নিয়ে এসেছে। আর সেদিন একটা বড় রাজহাঁস রান্না হয়েছে। এক ফ্রেন্ড করলো কি জানেন, রাজহাঁস যে মানে হাড়িতে রান্না হয়েছে সে হাড়িটা সহ নিয়ে এসে বলল, এই তোরা কে কি নিবি, এই বলে সে রাজহাঁসের বিভিন্ন পার্টস ডিস্ট্রিবিউশন করে মানে সবাইকে দিয়ে বাকিটা সব নিজের প্লেটে ঢেলে কিচেনে গিয়ে বেসিনে হাড়িটা উল্টো করে রাখলো। মজার ব্যাপার আমি খেয়াল করলাম যে তাদের খাওয়াও শেষ এবং প্রত্যেকটা হাড়ি খালি এবং সবগুলো বেসিনে উল্টো করে রাখা। রান্না খুব মজা হয়েছিল মনে হয়। এটা অবশ্য বটে, হ্যাঁ, কিন্তু একবেলায় সব শেষ, জানেন। মানে মানে প্রচন্ড খিদেও ছিল আর মজার রান্নাও হয়েছিল, মানে কিছু আর বেঁচে থাকেনি। আসলে আপু হয় কি, মানে ব্যাচেলার লাইফে খাবারে তেমন কোনো ভ্যারাইটি থাকে না। আমরা অনেক আশায় থাকি কেউ যদি দাওয়াত দেয়, আরো বাড়ি বেড়াতে গেলে দুপুর হোক বা রাত্রি খেতে বললে যে কি আনন্দ লাগতো, কত যে মজা করে খেতাম, তাই না? আসলে ব্যাচেলার লাইফে না মানে অনেক ব্যাচেলারেরই এরকম অবস্থা হয়। আমি একটু ভিন্ন একটা গল্পে যাই শ্রোতামণ্ডলী। আরেকটা মজার গল্প মনে পড়ছে যে ব্যাচেলার লাইফে মানে অনেক ব্যাচেলারই কিন্তু ফ্লোরে ঘুমান না, প্রত্যেকেরই না হলেও অনেকেরই খাট মানে ঘুমানোর বেড থাকে। বাংলাদেশের ঢাকায় তো ঢাকা কলেজের সামনে থেকেই আর পান্থপথ থেকে মনে হয় ব্যাচেলার ভাই আপুরা ফার্নিচার কেনেন, মানে বেশিরভাগ,
তাই না রাশেদ ভাই, আপনার মনে আছে? ঠিকই বলেছেন। বাংলাদেশে থাকতে মানে খুব বেশি টাকা মনে হয় ফার্নিচারে খরচ করার প্রয়োজন মনে করে না, দরকার নেই। ব্যাচেলারদের তো মনে খাট লাগেও না, ফ্লোরিং করলেই হয়ে যায় জাস্ট। তাই না? আর অ্যাডিলেডে তো এগুলো কেনার জন্য লায়ন, সালভেশন আর্মি, এত দূর না, গামট্রি তো আছেই, তাই না? বাট যেটা বলছিলাম, তাদের ঘুমানোর বেড থাকলেও তারা বেশিরভাগ ঘুমায় কিন্তু সোফায়। অবশ্যই যদি সোফা থাকে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। বাংলাদেশে সব ব্যাচেলারের সোফা না থাকলেও আমি মানে শ্রোতা মণ্ডলী আপনাদেরকে বলি, আমি যে কয়জন ব্যাচেলার অ্যাডিলেডে দেখেছি প্রত্যেকেরই কিন্তু সোফা আছে। সোফা খুবই জরুরি, তাই না? এবং খুব সস্তাও তো, তাই না? এখানে তো গিফট আবার বিনা পয়সায় পাওয়া যায়, এটাও একটা খুব ইজি, গামট্রিতে থেকে কেনাও যায়, এটা অবশ্য। তো আমি যে মজার ঘটনাটা বলতে চাচ্ছিলাম, একজন ব্যাচেলার সোফায় কম্বল মুড়ি দিয়ে বসে টিভি দেখছে, খুব ইন্টারেস্টিং মুভি। দেখতে দেখতে ঘুম আসছে, সে দুলছে। এক পর্যায়ে সে সোফা ছেড়ে সেন্টার টেবিলে কম্বল মুড়ি দিয়ে বসে টিভি দেখা শুরু করছে। আবার একটু একটু করে ঘুম আসছে। এক পর্যায়ে কি হলো জানেন? টিভিতে মুভি চলছে, বিশাল ফাইটিং হচ্ছে, আর বেচারাটা সেন্টার টেবিল থেকে ধূপ করে নিচে পড়ে বিড়ালের মতো কম্বল মুড়ি দিয়ে একেবারে কার্পেটে গিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম আর ঘুম। ডেফিনেটলি আপু, মুভিটা মনে খুবই বোরিং ছিল। তাই বেচারা অবশ্য মনে খুব টায়ার্ড ছিল, তাই না? লিসেনার্স, আমরা আরো গল্প করব, তার আগে চলুন আমরা একটি গান শুনে আসি। হ্যাঁ, গানটি, জি ভাই আপনি ঠিকই বলছেন। আমি একটু অ্যাড করি, গানটি ছিল আমাদের একজন শ্রোতার রিকোয়েস্টের গান, অরণ্যের রিকোয়েস্টের এই গানটি শ্রদ্ধেয় কলিম শলাফির গাওয়া পথে পথে দিলাম ছড়ায়ে। ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দেখে চোখের পানি। পথে দিলাম ছড়াইয়া রে সে বুঝে চোখের পানি। আমার চোখের নাই কিনার নাই রে, আমার
শুনছেন, শুধু শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর অনুষ্ঠানটি আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। ভাইয়া, আপনি গান শোনার সময় আপনার ইউনি লাইফের কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ আপু, আমি সেটাই বলতে যাচ্ছি। আসলে কি ব্যাচেলার লাইফে মানে ইউনি থেকে বা জব থেকে ফিরে বাসায় দেখবো যে ফ্রিজে খাবার নেই, এটা তো একটা কমন অভিজ্ঞতা। আর মাথাটা তখন যায় গরম হয়ে, যদি খাবার না থাকে। তো আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। তো তখন 2002 বা 2003 দিকে হবে। তো আমি তখন রাজশাহী থেকে ঢাকায় পড়তে এসেছি। আপনার বাসাও রাজশাহী না? হ্যাঁ, আমারও ভাই, আমারও কোইন্সিডেন্স। খুবই খুশি হলাম রাশিদ ভাই যে আমার নিজের দেশের একজন মানুষ পেয়েছি। খুবই ভালো লাগছে। তো সেই গতানুগতিক বন্ধুদের সঙ্গে বাড়ি ভাড়া করে থাকতে হতো। এটা কোথায় থাকতেন ভাইয়া? ঢাকায়? তো ঢাকায় আমি উত্তরায় থাকতাম, ওখানে একটা বাড়ি ভাড়া করে। আর ইউনিভার্সিটি ছিল হচ্ছে আমার মহাখালীতে। ও আচ্ছা। হ্যাঁ, তাহলে ইউনিভার্সিটি থেকে উত্তরা তো মানে যানজট, মানে যদি না থাকতো খুব সময় তো লাগতো না, তাই না? খুব সময় লাগতো না তখন। আসলে তখন আপনারা কিসে আসতেন? তখন বাসে করে যেতাম। তো তখন অত জ্যামও ছিল না, তখন ফ্লাইওভারটাও ছিল না। এখন তো প্রচন্ড জ্যাম ওখানে। তখনও কি এরকম কর্নফ্লেক্স খেয়ে আসতেন সকালে? তখন কর্নফ্লেক্স না, তখন তো মা হাতে রান্না করে দিত। অবশ্য মা তখন কাছে ছিল না, তো তখন আমাদের ওই পাউরুটি কলা খেয়ে তখন চলে যেতাম। আমি তো শুনেছি আপনারা যখন মানে যারা বাইরে থেকে পড়ালেখা করে দেশে বাড়িতে আসলে মারা অনেক কিছু বেঁধে দিতেন, তাই না? একেবারে হ্যাঁ, ঠিক কথা বলেছেন। তো আমি যখন বাড়িতে যেতাম, তো আম্মা যেটা করতো কি, অনেক তরকারি, তারপর মানে মাংস তরকারি, আমি মাংস খেতে একটু ভালোবাসি বেশি। হ্যাঁ, মানে সোজা মাছে তো অনেক কাটাকুটো থাকে। তো যাই হোক, মানে খেতেও সময় লাগে। তো যেটা হয় কি হতো আর কি, আম্মা এই তরকারি রান্না করে দিতে, অনেক তরকারি, তারপরে কাবাব, হালুয়া। হ্যাঁ, আর আম্মুর হাতের রান্না তো খুবই মজা। তো যেটা করতো আম্মা, ওই রান্না করে করে এক একটা বক্স করে দিয়ে দিত আমাকে। আপনি যেন অনেকদিন এগুলো রেখে খেতে পারেন, ফ্রিজে রেখে যাতে খেতে পারি। আচ্ছা আচ্ছা। তো মজার কাহিনী হলো, তো হঠাৎ আম্মা একদিন আসছে ঢাকায়, এসে আমার বাসায় চলে আসছে। তো এসে তো ফ্রিজ খুলে দেখে সেই খাবারগুলো রান্না করে দিয়েছিল যে আগে যে সব খাবারগুলো সব থরে থরে সাজানো। তাই? মানে ফ্রিজে রাখাই আছে? হ্যাঁ, রাখাই আছে, খাওয়াই হয়নি। আরে তারপর কেন ভাই আপনারা না খেতে পান না? সরি, আমি মনে হয় একটু ইন্টারাপ্ট করলাম। খাবার নিয়ে আপনাদের এত কষ্ট, আবার এতগুলো রান্না, এত মজার মজার। আসলে হয় কি আপু, মানে সারাদিন ক্লাস থাকে, মানে তারপরে অ্যাসাইনমেন্ট থাকে, ল্যাব থাকে। তো বাসায় আসলে আসা হয় শুধু রাতে ঘুমানোর জন্য। হ্যাঁ, এটা খাবারগুলো খাওয়ার সময় থাকে না। খাবারগুলো খাওয়ার সময়ই থাকে না। তো আম্মা যেটা আবিষ্কার করলো যে খাবার বক্স খুলে দেখে সবগুলোতে ফাঙ্গাস পড়ে গেছে। ইন্নালিল্লাহ, কি বলেন? খালাম্মার এত কষ্টের রান্না, এত মজার খাবার, আমরা তো কেউই খেতে পারলাম না। পরে আম্মা তো বকাবকি, হ্যাঁ তোমার জন্য এত কষ্ট করে রান্না করে দিয়ে তুমি খাও না এগুলো। তো ঠিকই তো, তাই না? আর আপনার ফ্রেন্ডরা, ওরা যে থাকতো, ওরা খায়নি? সবাই কি? আমরা তো সবাই স্টুডেন্ট, ব্যাচেলার, মানে বাসায় হচ্ছে ওই অতিথি পাখির মতো, খালি রাতে থাকি আর কি, সারাদিন বাসায় টোটো কোম্পানি। তাই আমি গল্প শুনছি আমার একটা মানে ব্যাচেলার ফ্রেন্ডের কাছে, সবাই মিলে, মানে সবার তো বেড আছে আলাদা, বাট তারা যখন টিভি দেখে বা গল্প করে এক বেডে সবাই মিলে বসে। মাঝে মাঝে নাকি এমন হয় যে তাদের বেডটা ভেঙে যেতে যেতে ভাঙে না, এরকম অবস্থা। এটা আসলে অনেক মজার আর কি ব্যাচেলার লাইফটা, মানে কি বলবো আর। তো আমি আরেকটা মজার গল্প বলি। তো ভাই, আপনার গল্পগুলো কিন্তু আসলে খুব মানে খুব মনে হচ্ছে যে মা এত কষ্ট করে করে দেয় ছেলেগুলোকে, মেয়ে হলে কিন্তু মানে সিনসিয়ার থাকতো ভাই, যত্ন করে খেত। একদিনের ঘটনা বলি আপু, ইউনি থেকে বাসায় ফিরেছি। তো বাসায় এসে দেখি কোনো খাবার নাই, কোনো চালও নাই বাসায়। আহারে। আর বুয়া এসে তো ফিরে গেছে, যেহেতু কোনো চাল নাই, তো কোনো রান্না হয় নাই সেদিনকার মতো। আচ্ছা আচ্ছা, ব্যাচেলাররা তো আবার বুয়াকে চাবি দিয়ে রাখে, এসে রান্না করে দেয়। তো তখন বেশ রাতও হয়ে গেছে, সো অবভিয়াসলি সব দোকানপাটও বন্ধ, বাইরে যে খাবো সেটারও কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা। তো কি করবো আপু, প্রচন্ড খিদা, তাহলে কি করার। তো 3-4 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লাম, বাসায় কোনো খাবারও নেই।
মানে খিদাটা কোনো মতে ব্যাকআপ দেওয়ার জন্য। পেটে পাথর চেপে ঘুমানো বলে যাকে। তারপর হ্যাঁ, তারপরে কি করব, মানে খিদা পেটে তো ঘুম হচ্ছে না। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে রাশিদ ভাই। তারপর মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল। আপনার পাশে কোনো বিস্কিট টিস্কিট এই জাতীয় কিছু ছিল না? মানে কি বলবো, সেদিন কাকতালীয় ভাবে এগুলো কিছুই ছিল না বাসাতে। তো বাসায় আবার ঘুম হয়ে গেল, তো রাতে আবার 3-4 গ্লাস পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। মানে উঠে আবার পানি খেয়েছেন, আবার ঘুমিয়েছেন। তারপর কিছু করার নেই। আসলে না, আপনি খেয়াল করে দেখবেন, যেদিন মানে পেটে খাবার থাকবে না আর ঘুমও কিন্তু ঠিক মতো হয় না ভাই, তাই না? একদম ঠিক বলেছেন আপু। খুব কষ্টের কাহিনী সেগুলো, কষ্টের দিন। আসলেই কোনো মতে রাতটা পার করলাম, করে তারপর সকালে উঠেই বাজারে দৌড়। হ্যাঁ, আপনার বাসায় তো কিছুই নাই। কিছু বাজার টাজার করলাম, তো করে তারপরে বুয়া আসলো, তো বুয়া রান্না টান্না করে দিল, তো খেয়ে দিয়ে তারপর সেদিনকার মতো ক্লাসে গেলাম। শ্রোতা মন্ডলী, এট লাস্ট আমাদের রাশিদ ভাইয়ের মানে ব্যাচেলার রাশিদ ভাইয়ের কপালে খাবার জুটেছিল। আপনি জানেন রাশিদ ভাই এই ব্যাচেলারদের প্রকারভেদ? না আপু, এটা তো জানি না। ব্যাচেলাররা 2 প্রকারের। হ্যাঁ নাকি? মানে এদের প্রকারভেদ হচ্ছে 2টো, আনম্যারিড ব্যাচেলার আর ম্যারিড ব্যাচেলার। আনম্যারিড তো আনম্যারিডই, আর ম্যারিড ব্যাচেলার হচ্ছে যাদের লক্ষ্মী ওয়াইফটা দূরে আছে, মানে দেশে আছে বা এই জাতীয়। এরা আবার কেউ কেউ না ভয়ঙ্কর প্রকৃতির হয়। তাই নাকি? কাজ মানে রান্না জানলেও কিচ্ছু করে না, ওয়াইফটার মাথার উপর দিয়ে সব পার করে দেয়। সত্যি কিন্তু। হ্যাঁ, এইরকম একটা মানে ম্যারিড ব্যাচেলার ভাইয়ার কথা বলছি। সে ব্যাচেলারটা মানে ম্যারিড ব্যাচেলারটা আসলেই কিছু পারতো না। প্রথমে সে একাই অ্যাডিলেডে এসেছে। পারতো না নাকি অভিনয় করতো? না, সে আসলেই পারতো না। আমি পরে কিন্তু তার এটা অভিনয় কিনা আবার বলছি। তো শ্রোতাবিন্দু, আপনাদের বিশ্বাস করতে খুবই কষ্ট হবে, উনি প্রথম 14 দিন ভাত খেতে পায়নি। একটা হোটেলে ছিলেন, বেশিরভাগ দিন শুধু মানে ব্রেড, কলা আর দুধ খেয়েছিলেন। ভাবি যখন বাংলাদেশ থেকে জিজ্ঞেস করতো তুমি আজকে কি খেয়েছো, সে বলতো অ্যাডিলেডের মিল্ক অনেক ফ্রেশ, তো তাই বেশি করে মিল্ক খাচ্ছে। এবং কয়েকদিন পর ব্যাচেলার না ফ্রেশ মিল্ক খেতে খেতে ডায়রিয়া হয়ে গিয়েছিল। আসলে আপু বেশি লিকুইড খেয়ে ফেলেছিল, তো এখানে তো সাধারণত ডায়রিয়া হয় না। রাইট। আমি না বাংলাদেশ থেকে আসার সময় অনেকগুলো অ্যামোডিস নিয়ে এসেছি। আপনি বিশ্বাস করবেন, আমাকে এক প্যাকেটও কিন্তু এখন পর্যন্ত মানে খুলতে হয়নি আর কি। সব টাটকা খাবার এখানকার। হ্যাঁ, না আসলেও কিন্তু এখানে সব খাবার টাটকা, সহজে নষ্ট হয় না, খুবই ফ্রেশ। এটা সত্যি কথা। ব্যাচেলারদের জন্য তো এটা বিশাল আশীর্বাদ বলবো আমি। বলতে পারেন। তা আপু, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। ব্যাচেলার ভাইয়া আপুরা তো আবার বিপদে পড়েন বাড়ি ভাড়া নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু তাদের জন্য বিরাট হ্যাসেল। তারা আমি শুনেছি, আমার ব্যাচেলার লাইফটা আমি এটা ফেস করিনি, কারণ আমি বিয়ের আগে পর্যন্ত আমার বিশাল মানে শৃঙ্খলের মধ্যে ছিলাম। মানে ম্যারিড ডিগ্রিও পেয়েছি আম্মার কাছ থেকে, মানে আলাদাও হয়েছি, এই আর কি। বাংলাদেশে তো মানে খুবই প্রবলেম হয়, কারণ তারা বাড়ির যত্ন ঠিক মতো নেয় না। তাদের ইন্টারভিউ নেওয়া হয়, আমি এরকম শুনেছি। হ্যাঁ, ছেলে ব্যাচেলার তো তবুও ইন্টারভিউ নিয়ে নাকি পাস করতে পারে, মেয়ে ব্যাচেলার হলে তো বিশাল সন্দেহের চোখে দেখা হয়। তুমি কেন একা থাকবা, ফ্রেন্ডরা মিলে কেন থাকবা, মাঝে মাঝে নাকি তাদের গার্জিয়ানদের সাথে বাড়িওয়ালা কথা বলে তারপরে বাড়ি ভাড়া দেয়। তাদের জব ইন্টারভিউ দেখে দেখা যায় কঠিন, কোনো অংশেও কিন্তু কম না। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আপু, তো ব্যাচেলার তো সাধারণত রাত্রি করে বাড়ি ফেরে, আর তার উপর তো দারোয়ান চাচারা তো এদের উপর প্রচন্ড রকম ত্যক্ত বিরক্ত। আসলে কিন্তু না, একটা মানে ম্যারিড মানে ফ্যামিলিতে, হ্যাঁ ম্যারিড কাপল যত রাতেই ফিরুক, তাদের বাসায় যত হই হুল্লোড়, মানে কোনো প্রোগ্রাম পার্টি হোক না কেন, ল্যান্ডলর্ডদের তেমন মাথা ব্যথা নাই। আর এই ব্যাচেলাররা একটু যদি গিটার বাজাচ্ছে রাত্রে বা মিউজিক দিচ্ছে, এই অপদার্থ গুলার কোনো এই নাই, হেন নাই, পেন নাই, ল্যান্ডলর্ড আঙ্কেলরা আসলেই মানে কি আর বলবো। তারা অবশ্য গার্জেন হিসেবে রোল প্লে করেন, পজিটিভ ভাবতে হবে। সেটাই। আসলে কি হয় কি, মানে ব্যাচেলাররা
এদেরকে ঠিকমতো বাড়ি ভাড়া দিলেও বাড়িওয়ালারা কেন যেন মানে এদের উপরে কড়া নজরদারি করে, মানে জানি না কেন এটা। মানে অনেক সময় হয় কি, অনেকে স্টুডেন্ট অবস্থায় তো মানে আমাদের তো বাংলাদেশে সবাই স্টুডেন্ট অবস্থায় সেলফ ডিপেন্ডেন্ট না, যেটা অস্ট্রেলিয়ায় হয়, তাই না? 18 বছর পর ছেলেমেয়েরা নিজেরাই ইনকাম করছে, নিজেরাই পড়াশোনা সবকিছু বেয়ার করছে। অনেক সময় হয় যে আমাদের দেশে আমরা বাবা মার মানে পুরো বাবা মার আন্ডারেই থাকি, বাবা মার অনেক সময় টাকা পাঠাতে দেরি হতে পারে, হয় না তা না। সো ব্যাচেলার বেচারাদের একটু দেরি হতে পারে, অনেক সময় আবার অনেকে একটু ইচ্ছা করেও দেরি করে, তাই না? এটাও হয়। আবার অনেকেই আছে আমাদের দেশে নিজেরাই ইনকাম করে টিউশনি করে তারপরে বাড়ি ভাড়াটা দেয়। আপনার সাথে একমত আপু, এই কারণেই কিন্তু ব্যাচেলাররা দেখবেন সারাদিন বাসার বাইরে থাকে, ফিরতে দেরি হয়। কারণ হয় কি, সারাদিন ক্লাস থাকে, ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট থাকে, নিজের পড়ালেখা থাকে, তারপর টিউশনি করে দুটা তিনটা, এই করতে করতে রাত হয়ে যায় বাড়ি ফিরতে। আসলে এটা মানতেই হবে, ঘুমাতে হয় বাড়িতে। লাইফটা আসলেই তাদের জন্য মানে অনেক টাফ, অনেক স্ট্রাগল করে বেচারারা। আবার আমি এডিলেডেও শুনেছি যে অনেক ব্যাচেলার আপুরা ভাইয়ারা নাকি কেউ কেউ বেশ ভোগান্তির শিকারও হয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। এবং এডিলেডে ব্যাচেলার শুধু ভাইয়ারা না, আপুরাও এরকম হয়েছেন। মানে ফার্স্টে দেখা গেছে যে তারা একা বাসা না নিয়ে কোনো ফ্যামিলির সাথে ওঠার চেষ্টা করেছেন, হ্যাঁ এটা করেছেন। এবং লাস্টে দেখা গেছেন, মানে আমি বলবো মারি ব্রিজে একটা আপুর কথা, মানে এত ভালো লাগে, এত গর্ব করে বলছি। আপু ফার্স্টে একটা ফ্যামিলির সঙ্গে উঠেছিলেন, পরে আপু নিজে একা বাসায় উঠেছেন। উনি বলেন যে উনি মাত্র মারি ব্রিজে যাওয়ার পর প্রবাবলি 2 মাসের মধ্যে ড্রাইভিং কমপ্লিট করে অস্ট্রেলিয়ান লাইসেন্স নিয়ে গাড়ি কিনে নিজে ড্রাইভ করেন। ড্রাইভিংটা তো এখানে খুবই জরুরি, বিশেষ করে জবের ক্ষেত্রে যদি একটু সিটি থেকে বাইরে হয় তো ড্রাইভিংটা জানা খুবই জরুরি। হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আমি আমার একটা প্রোগ্রামে বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে আসলে ভাত খাওয়ার পর যেরকম পানি খাওয়া জরুরি, ওই রকম মানে গাড়িটা খুবই খুবই জরুরি। ওকে, আমরা আবার ফিরে যাই ব্যাচেলার জগতে। আমরা আরো গল্প করব, আরো অনেক মজার মজার গল্প করব। তো শ্রোতা মণ্ডলী চলুন তার আগে আমরা একটি গান শুনে আসি। গানটি তৌসিফের গাওয়া, দূরে কোথাও।
ছুতে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। নীলাচল নির্মল হাওয়া এ লগনেও এলে না, অচেতন থাকে নিষ্প্রাণ যত ভাবনা। ভালো যদি বাসো তুমি আমাকে, ছুটে চলে আসো না, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এই মনের আহ্লাদ আসনা ছুটে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে যায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। লিসেনার্স, আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, যা প্রচারিত হচ্ছে সরাসরি, আর এটি আপনারা শুনছেন প্রতি বুধবার রাত 9:30 থেকে রাত 10:30 পর্যন্ত। 10:30 পর্যন্ত। শ্রোতামণ্ডলী, আমাদের জানা মানে এখন পর্যন্ত লেটেস্ট খবর হচ্ছে তৌসিফ এখন পর্যন্ত ব্যাচেলর, সে এখন পর্যন্ত কিন্তু বিয়ে করেনি। আর ব্যাচেলর তরুণ প্রজন্ম তৌসিফের গান খুব পছন্দ করেন, আমার মনে হয় আপনারা গানটি পছন্দ করেছেন। সো রাশিদ ভাই, একটু অন্য মানে প্রসঙ্গে আসি, ব্যাচেলরদের নিয়েই। ফার্স্টে বলছি, প্লিজ ব্যাচেলর ভাই আপনারা কিছু মনে করবেন না, আপনাদের একটা বদনাম আছে যে ব্যাচেলররা বেশ অলস আর এরা কিছুটা নোংরা প্রজাতির হয়। হ্যাঁ, সবাই কিন্তু না, সব ক্ষেত্রে ঠিক না, কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। অনেকে করেন কি, সকালে ক্লাসে লেট যেন না হয়ে যায় তাই ওই ড্রেসটা পরে রাত্রে ঘুমাতে যায়। হ্যাঁ, আমার পরিচিত একটা ভাইয়ার গল্প বলি। ওয়াশিং মেশিনে কাপড় কাচতে এসেছেন, এক হাতে ব্যাগ ভর্তি কাপড় আর অন্য হাতে রুমের পাপোশ। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাইয়া, পাপোশও কি ওয়াশিং মেশিনে কাপড়ের সাথে দিবেন নাকি? ওনার উত্তর, অবশ্যই, এতে আমি পা মুছি, পা তো আমার শরীরেরই একটা অঙ্গ, তাই না? দুটো একসাথে না। শ্রোতা মন্ডলী, আপনাদেরকে আরো একটা মজার ব্যাচেলারের গল্প বলি। তো এক ব্যাচেলার আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা আচ্ছা, এটা কি রাজশাহীতে না? হ্যাঁ, রাজশাহীতে। তো আমাদের 3তলা বাড়ির সিঁড়িতে ছোট ছোট জানালার মতো ছিল, ভেন্টিলেটরের মতো, তো ওগুলো দিয়ে আকাশটা দেখা যেত। আচ্ছা আচ্ছা। তো ব্যাচেলার ছেলেটা থাকতো 2 তলায়। একদিন প্রায় রাত 12:30টার দিকে শুনি আমার আব্বা ওই ছেলেটাকে কি যেন বলছেন, এই ছেলে তুমি এখানে কি করো? আচ্ছা আচ্ছা। তো ছেলেটা মাথা নিচু করে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তো আব্বা বলছেন, তুমি কি দেখছিলা? ছেলেটা নাকি বাইরের দিকে কি দেখছিল, আকাশের দিকে তাকিয়ে। তো বেশ কিছুদিন পরে জেনেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে তার নাকি মানে অ্যাফেয়ার চলছিল আর কি। তো মানে হয়তোবা কোনো একটা ঝগড়া হয়েছিল সেই ফ্রেন্ডের সাথে। সো রাত্রি সেই 12টার সময় আমার বান্ধবীটি ছেলেটাকে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে বলেছিল শাস্তি স্বরূপ।
কি বলেন রাশেদ ভাই, সে সত্যি সত্যি তারা ঘুরতে গেছিল না? আর কোনো উপায় নেই তো। তো সে সত্যি সত্যি চলে গেছে যে তারা গুনতে। আচ্ছা, তো দেখেন কি মানে কিরকম বিশ্বস্ত হয়। ব্যাচেলাররা কিন্তু তারা কথা দাম রাখে। আমি একটা মানে সুন্দর কথা বলি, ব্যাচেলার লাইফে মার কাছ থেকে দূরে থাকলে না আর কেউ থাকে না যে আপনার জন্য ওয়েট করবে। কাজে কোনো চিন্তা নাই, যখন খুশি ঘুমান, যখন খুশি উঠেন। আর বিবাহিত মধুর লাইফে ওয়াইফটা খেয়ে না খেয়ে, মানে খেয়ে বলা ভুল হবে, না খেয়ে ওয়েট করে থাকে হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে খাবেন বলে। তাই নাকি আপু? আমি তো শুনেছি উল্টোটা, ওয়াইফরা নাকি খেয়ে আবার হাজবেন্ডের সাথেও খায়। ওয়াইফটা মানুষ না রে ভাই, তাই তো সে খাবে, খিদে লাগবে খাবে না? আবার কি বলে জানেন, এতক্ষণ না খেয়েছিলাম তোমার জন্য। ভাইয়া এটার উত্তর কিন্তু আপনি ম্যারিড ক্লাসে ভর্তি হওয়ার পরই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটা নতুন গল্প, মানে ব্যাচেলারের একটা মজার গল্প অ্যাড করতে চাচ্ছি। শ্রোতামণ্ডলী, অ্যাডিলেডে এই ভাইয়াটার কথা বলি। উনি নতুন ভাড়া বাড়িতে উঠেছেন, আমাদের অনেকবার যেতে বলেছেন। ঈদের পরের দিন আমরা দেখতে গেলাম। খুবই স্মার্ট একজন ভাইয়া। আমি ওনার জন্য পরোটা, চিকেন টিক্কা, সেমাই এগুলো নিয়ে গেছি। প্ল্যান ছিল ভাইয়াটা আমাদের সঙ্গে বেড়াতে বের হবেন। পৌঁছা মাত্র ভাইয়া তাড়াতাড়ি কলা আর আমাদেরকে বাংলাদেশি পান টোস্ট খেতে দিলেন। ব্যাচেলারদের বাসায় কিন্তু পান টোস্ট থাকবে, তাই না? অ্যাডিলেডেও আছে। হ্যাঁ, এবং ভাইয়া বললেন, ভাবি দেরি হয়ে গেছে, আপনার খাবারগুলো আমি পরে খাবো, এগুলো ফ্রিজে রেখে দিই। ওকে। শ্রোতা মণ্ডলী, উনি করলেন কি জানেন? বেশ বড় একটা প্লাস্টিকের বক্স নিয়ে আসলেন, তাতে ছোট ছোট কয়েক বক্স বিরিয়ানি আগে থেকেই রাখা আরেকজন আপা দিয়েছেন। আর সেই বড় বক্সের এক পাশে উনি পরোটা, চিকেন টিক্কা, সেমাই সব ঢেলে দিলেন। সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, একই বক্সে বিরিয়ানি, চিকেন টিক্কা, সেমাই সব একসঙ্গে রাখা আছে। এগুলো নাকি ভাইয়ার এক সপ্তাহের খাবার। এ তো মহা জগা খিচুড়ি আপু। ইটস কল্ড ব্যাচেলার লাইফ। হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আমরা আসলে কি যে আর বলবো ব্যাচেলারদের লাইফ নিয়ে। তৌসিফের যেহেতু গান হলো একজন মানে ব্যাচেলার গায়কের, সো হোয়াই নট ব্যাচেলার কণার একটা গান হয়ে যাক। চলুন শ্রোতা মণ্ডলী, আমরা কণার অপেক্ষা গানটি শুনে আসি।
শ্রোতামণ্ডলী, আপনারা শুনছিলেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, যা আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। খুব সুন্দর একটা গান শুনে আসলাম কনার, তাই না? হ্যাঁ, আসলেই আপু, প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি দুই পিচি ব্যাচেলরের কথা বলছিলাম, এডিলেড ইউনির। হ্যাঁ, যাদের সেম অবস্থা না? এদের একই অবস্থা। তো কয়েকদিন হলো ভাতের চেহারা পর্যন্ত দেখতে পাইনি, রান্না করার সময় তো নাই। তো এক ভাবি এই খবর মানে শোনার পরে খুব মায়া হলো তাদের উপরে। তো ভাবি বললো যে আমি এটা শুনছি। হ্যাঁ, তো ভাবি বললো যে তোমাদের চাবিটা রেখে যাও রুমের, তা আমি তোমাদের জন্য কিছু রান্না করে দিয়ে আসবো। আসলে ভাবির কাছ থেকে শোনা গল্প বলছি শ্রোতামণ্ডলী। উনি বাসায় পৌঁছার পর দেখলেন কিচেনের বেহাল অবস্থা। কোথায় থেকে যে ভাবি কাজ শুরু করবেন এটা বুঝে উঠতেই ওনার কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল। হাঁড়ি পাতিলগুলো যেন করুণ চোখে ওনার দিকে তাকিয়ে আছে বেসিনের পানির মধ্যে ডুবে থাকা অবস্থা থেকে তাদের উদ্ধার করার জন্য। রাইস কুকারটাই কিছু ভাত লেগে আছে, যা শুকনো চাল হয়ে গেছে। সিদ্ধ করলে নাকি আবার ভাত হয়ে যেত। কতদিন যে পরিষ্কার করা হয়নি। ভাবি কোনো মতে ভাত আর একটা তরকারি রান্না করেছিলেন। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানি যে ডাল সিদ্ধ করার জন্য উনি কোনো পাত্রই খুঁজে পাননি। আর কিচেনের বেসিনটায় জমে থাকা পানি পরিষ্কার করে তা থেকে কি কি উদ্ধার হয়েছিল শ্রোতামণ্ডলী? 50 সেন্টের একটা কয়েন, পোড়া সিগারেটের 3-4 টুকরা, কলার চোকা, ডিমের খোসা, এইসব। আপু আছে, কিন্তু আপনাকে সাবধানে বাইরে যেতে হবে। কেন কেন? কারণ ব্যাচেলর কমিউনিটি কিন্তু আজ রিভল্ট করতে পারে। ডিমের খোসা তখন তাদের ওই কিচেন বিনে না গিয়ে পড়ে আপনার মাথায় পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি ভয় পাচ্ছি। শুধু শ্রোতামণ্ডলী, আপনাদের মধ্যে এরকম ব্যাচেলর থেকে থাকলে কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলেইড, যা প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, শুধুমাত্র আপনাদের জন্য। আমরা বরাবরের মতোই বলবো, আপনাদের পছন্দের কোনো বিষয়, কোনো গান যা আপনারা শুনতে চান, প্লিজ আমাদের ফেসবুক ফ্যান পেজে তা লিখে জানান। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/RBA103.1FM। যতই বাধা যতনে রেখেছি তোমায় মনের মনে কথায় কখনো ভুলো না ভালোবাসি তোমায়। শুধু শ্রোতামণ্ডলী, পড়শি আর ইমরানের কণ্ঠে গাওয়া গানটি শুনতে বাড়ি যেতে যেতে আমরা আরেকটু বলি, আজকে যারা ব্যাচেলার তারা জনম জনম এটা থাকবেন না। সামনের দিন আপনাদের জন্য। আপনারাই আগামী দিনের আদর্শ পিতা, দায়িত্বশীল হাজবেন্ড, ওয়াইফ, মমতাময়ী মা। আজ যারা ডাল আর মাছ রান্না নিয়ে চুলোর সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এরপর কি দেব, দেখবেন তাদের রান্নায় সবাই পঞ্চমুখ। চলুন সবাই রোমান্টিক গানটি আবার শুনি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, গুড নাইট। স্বর্গের সুখ পাই যে আমি
sponsor of this station. If experiencing Antarctica is on your bucket list, book now for a Phil Hoffman Travel Antarctica sightseeing flight, taking in the world's last great wilderness. The flight provides a full day of Antarctic experience with Antarctic expeditioners on board. The Qantas flight departs Adelaide Sunday, January 19,